নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের সকলকে ভৌতিক রহস্য চ্যানেলে। লেখক জন আর ক্রসল্যান্ডের লেখা আজকের যে কাহিনীটি তোমাদের শোনাবো, এটা কোনো কল্পনা নয়। এটা বর্ধমানের এক প্রত্যন্ত গ্রামের এক সত্যি ঘটনা। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল প্রাচীন বটগাছ আছে। অমাবস্যার রাতে সেখানে কেউ যায় না, কারণ ওই গাছের নিচে যদি কেউ আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ে তবে নাকি সে জেগে ওঠে। কে জেগে ওঠে? দেবী নষ্টচন্দ্র। তাহলে দেরি না করে হেডফোনটা কানে দাও, চারপাশের আলো নিভিয়ে দাও। শুরু হচ্ছে আজকের সত্য ভৌতিক কাহিনী, দেবী নষ্টচন্দ্র। চলো শুরু করি। একটি তাঁবুর সামনে আগুনের পাশে বসে তিনটি মানুষ। গরমকালের রাত, আগস্টের প্রথম। স্থান মধ্য আমেরিকা। উত্তরে বহু দূরে আকাশের গায়ে আলোর আভা। ওই আলো বলছে সভ্যতা বা জীবনের কথা। ওই আলো মেক্সিকো নগরীর দিগন্ত প্রসারী সমতল প্রান্তের ওপারে। সেই নগরী দক্ষিণে আকাশরেখা ঢেকে আছে একটা বিরাট কালো ছায়ায়। এ ছায়া এক বিশাল পিরামিডের। একটা নাতি উচ্চ পাহাড়ের ওপর এই বিশাল পিরামিড। হ্যাঁ, মিশর নয়, মধ্য আমেরিকায়ও পিরামিড রয়েছে। এই পিরামিড এখানকার লাল মানুষদের তৈরি। শ্বেতকায় ইউরোপীয়রা আমেরিকায় আসবার আগে এই বিরাট মহান দেশে ছিল লাল মানুষদেরই আধিপত্য। আমেরিকায় গড়ে উঠেছিল মায়া, আজটেক আর ইনকা সভ্যতা। পাহাড়ের উপরে 100 ফুট উঁচু এই অতিকায় পিরামিডটা। পিরামিডের ছায়া তাঁবু আর মানুষ তিনটিকে কালো ছায়ায় ঢেকে দিয়েছে। সহসা ছায়াময় পিরামিডের ডান দিকে দেখা গেল একটা ভৌতিক দীপ্তি। দীপ্তিটা ক্রমেই বাড়তে লাগলো। অজান্তেই ওরা তাকালো আলোর দিকে। চন্দ্রোদয়। পিরামিডের ডান পাশে চাঁদের একটা কোণা দেখা যাচ্ছে। একটু পরেই দিগন্ত প্রসারী উন্মুক্ত প্রান্তে দেখা গেল রূপলি আলোর বন্যা। সাদা তাঁবুটা ঝকঝক করে উঠল। তিনটি মানুষের মুখও স্পষ্ট হয়ে উঠল চাঁদের আলো। দেখা গেল তিনটি অসমবয়সী ভিন্ন প্রকৃতির মানুষকে। মাঝখানের লোকটি লম্বা, মেদহীন চেহারা, মাঝবয়সী। তার মুখখানা সরু, মুখে ছুঁচালো দাড়ি। লোকটির মাথায় টুপি নেই। চাঁদের আলোয় দেখা যায় মাথার চুলে ধূসরতার আভাস। লোকটি পাইপে ধূমপান করছিল। এক মুখ ধোঁয়া ছেড়ে ডান পাশের লোকটির দিকে তাকিয়ে মাঝবয়সী লোকটি বলল, চাঁদ ওঠায় সমস্ত পরিবেশটাই যেন পাল্টে গেল। মনে হচ্ছে আমরা যেন রূপকথার পরীদের জগতে এসে পড়েছি। ডান পাশের লোকটি আগুনের দিকে তাকিয়েছিল। মাঝবয়সী লোকটির কথা শুনে সে চমকে তার দিকে তাকালো। এ লোকটির বয়স কম, ওর চেহারা সুগঠিত। লোকটি লম্বা, চেহারাটা সৈনিকের মতো। মাথার চুল ছোট করে ছাঁটা, দাড়ি গোঁফ কামানো, শক্ত দুসারি দাঁতে কামড়ানো। পাইপটাকে হাতে নিয়ে লোকটি ছাই ঝাড়ল। তারপর একটা লঘু হাই তুলে বলল, হ্যাঁ অধ্যাপক, অন্ধকারের জায়গাটাকে বড্ড ভুতুড়ে বলে মনে হচ্ছিল। স্বীকার করতে লজ্জা নেই, কেমন একটা অস্বস্তিতে ভরে উঠেছিল সমস্ত মন। বহুকাল আগে এখানে যেসব কাণ্ড ঘটত মনে হচ্ছিল তা যেন এক্ষুনি আবার ঘটতে যাচ্ছে। আমি যেন ওদের ধর্ম উৎসবের মিছিল দেখতে পাচ্ছিলাম।
বিচিত্র পোশাক পরা পুরোহিতেরা যেন মিছিল করে তাদের বলি নিয়ে চন্দ্রদেবীর মন্দিরের দিকে চলেছে। আমি যেন তাদের অদ্ভুত মন্ত্রপাঠ শুনতে পাচ্ছিলাম। অধ্যাপকের বাঁ পাশে বসা তৃতীয় লোকটি লাফিয়ে উঠল। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল চাঁদের দিকে। ওকে লোক না বলে বালক বললেই ঠিক হয়। ওর বয়স কোনো মতেই 19 কি 20-র বেশি নয়। ছেলেটির চেহারা রোগা পাতলা, চাঁদের আলোয় মাথার চুলগুলি সোনালি বলে মনে হচ্ছে, মুখখানা মনে হচ্ছে পাণ্ডুর। দ্বিতীয় লোকটির দিকে তাকিয়ে ছেলেটি বলল, আপনি ঠিক বলছেন স্ক্যান্টেনস্টাইনস, অন্ধকারের জায়গাটা সত্যি ভুতুড়ে বলে মনে হচ্ছিল। কেমন যেন থমথমে ছমছমে ভাব চারিদিকে। এখন চাঁদ উঠেছে, কিন্তু তবুও পরিবেশটা কেমন যেন অলৌকিক বলে মনে হচ্ছে না? মনে হচ্ছে না যেন আমাদের চেনা পৃথিবীকে ছেড়ে আমরা এক অলৌকিক জগতে এসে পড়েছি? তুমি বড্ড বেশি কল্পনা প্রবণ। অধ্যাপক একটু হেসে বললে, লাল মানুষেরা, দোআঁশলার শ্রমিক আর কুলিরা যেসব ভুতুড়ে গল্প বলে, তা কি আপনি সত্যি বিশ্বাস করেন মামাবাবু? একটু হাসলেন অধ্যাপক। তারপর তরুণের দিকে তাকিয়ে তার মুখ গম্ভীর হলো। জিওফ্রে, অধ্যাপক বললেন, মাঝে মাঝে পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। পৃথিবীতে অনেক জিনিস আছে যা খুব অদ্ভুত বলে মনে হয়। আপাত দৃষ্টিতে এসব ঘটনার কোনো বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায় না। অবশ্য তার কারণ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। মানুষের জ্ঞান যখন আরও বাড়বে তখন এইসব তথাকথিত অলৌকিক এবং অপ্রাকৃত ঘটনাগুলির ব্যাখ্যা দেওয়াও সম্ভবপর হবে বলে আমি মনে করি। আর এইসব কুলিদের গালগল্পে আমার খুব একটা আস্থা নেই, কেননা সত্যি মিথ্যে মিলিয়ে ওরা যে কাহিনী বলে সেগুলোর ভিতর থেকে মিথ্যের মিশেল বাদ দিয়ে সত্যিটুকুকে বের করা খুবই মুশকিল। এরা এক অদ্ভুত জাত। এই মুহূর্তে সত্যি কথা বলল তো পর মুহূর্তে মিথ্যে কথা বলবে। আজ যার সঙ্গে সহজেই বন্ধুত্ব করলো, কাল সুযোগ পেলেই বিনা দ্বিধায় অবলীলাক্রমে তাকে খুন করতে পারে এরা। কিন্তু ওরা বারবার একই গল্প বলে কেন প্রফেসর বেকার? ক্যাপ্টেন স্ট্যান্ডিস জিজ্ঞেস করলেন। ওরা ঘুরে ফিরে সেই একই নরবলি আর রক্ত উৎসর্গের গল্প বলে, আর সেসব গল্প ওরা এমন ভয়ঙ্করভাবে বলে যে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওরা রাতের পর রাত একই গল্প করে। আমি ওদের বাসস্থান তদারক করতে গিয়ে এই একই গল্প বারবার শুনেছি। একটা কথা মনে রাখতে হবে ক্যাপ্টেন, এই দেশি কুলিদের বেশিরভাগই হলো অজ্ঞ, অশিক্ষিত। ওরা লিখতে জানে না, পড়তে জানে না। এখানে ওদের আমোদ প্রমোদেরও কোনো উপকরণ নেই, তাই অবসর সময় কাটায় অতীতের গল্প বলে। এক সময় ব্রিটেনে আমাদের পূর্বপুরুষেরাও এমনই করেই সময় কাটাতেন। জিওফ্রে বেলিউ চোখ বড় বড় করে ক্যাপ্টেন আর অধ্যাপকের কথা শুনছিল। ওর শরীরটা ভালো নেই। মধ্য আমেরিকার উত্তাপ ওর দুর্বল রোগা শরীরটাকে অসুস্থ করে তুলেছে। ভীত এবং উৎকণ্ঠিত স্বরে সে বলল, আমাদের দোভাষী কুইকিষ্ট আজ আমাকে একটা ভয়ঙ্কর গল্প বলেছে। কি বলেছে কুইকিষ্ট? তীক্ষ্ণ স্বরে অধ্যাপক জিজ্ঞেস করলেন। বলেছে কাল রাতে নাকি এখানে পেতের মিছিল হবে। একটু ইতস্তত করে জিওফ্রে বলল। করে হেসে উঠলেন ক্যাপ্টেন স্ট্যান্ডিস। হাসতে হাসতে বললেন,
আমাদের কৃষ্ট দেখছি কেবল মিথ্যাবাদী নয়, সে ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষও বটে। আমি তাকে এক বিন্দুও বিশ্বাস করি না। কিন্তু এটা স্বীকার করতে হবে যে সে একজন দক্ষ দোভাষী। 3-3 বার আমরা এই অঞ্চলে প্রত্নতাত্ত্বিক অভিযান করেছি, কিন্তু এরকম দক্ষ দোভাষী আর পাইনি। তাছাড়া লাল আর দোআঁশলা কুলি কামিনদেরও বেশ বশে রাখতে পারে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। আর তোমাদের জানিয়ে রাখি, গল্পটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড়। এই গল্পের হয়তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত পর্ব আসতে পারে। তোমরা শুনলে প্রথম পর্ব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।